আমার নাম মিজানুর রহমান, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক। আজকে দীপক কামাল স্মরণের যে বক্তব্য রাখা হলো, আমি দীপক কামালকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম দিকের শিক্ষক এবং দীপক কামালের সাথে আমার যখন পরিচয় হলো তখন আমি খুলনা একটা বাসা খুঁজছিলাম। সে এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিল যে কোথায় থাকা যায়। তো আস্তে আস্তে তার সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল। আমি একটি বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষার কাজে গিয়েছিলাম, অন্য একটি বিশ্ববিদ্যালয়ে। খবরের কাগজে পড়তে গিয়ে আমি ভেবেছিলাম, হেডলাইনটা দেখে আমি জানি যে সে পিএইচডি করছে থাইল্যান্ডে, বোধহয় সে পিএইচডি পেয়েছে, এই জন্য খবরটা এসেছে। এবং ভিতরে পুরোটা পরে আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম এই খবরটা পুরোটা পরে। কিন্তু আমার ধারণা ছিল যে পিএইচডি হয়েছে, এই জন্য বোধহয় খবরটা এসেছে। তো যাই হোক, জলবায়ু সম্পর্কে বর্তমানে অনেক আলোচনা হয়েছে। আবার এখানে যারা উপস্থিত আছেন তারা এই বিষয়ে কম বেশি সবাই অবগত আছেন। যারা এফেক্টেড এই জলবায়ুর জন্য তারা হয়তো এখানে কেউ নেই। আমি কিছুদিন আগে ডাকুপে গিয়েছিলাম, তারা এখনো বাঁধের উপরে আছে, খুবই মানবেতর জীবনযাপন করছে। তারা এখনো বাড়িতে ফিরে যেতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম যে তাদের বাড়িতে এখনো পানি আছে। তো তারা যেহেতু এখানে নাই, আমরা ওয়েল অফ সোসাইটির লোকজন অবশ্যই এখানে আলোচনা করছি। আমি একটু ভিন্ন প্রেক্ষিতে যাব, সাইন্টিফিক দিকে না গিয়ে। সেটা হলো এই যে কোপেনহেগেনে এই আলোচনা হচ্ছে, এই যে শোরগোল হলো, সেখানে একটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। প্রথম কথা হলো যে জৈব জ্বালানি বা জীবাশ্ম জ্বালানি যা বিশ্বের উষ্ণতা বাড়াচ্ছে, এটা উন্নত দেশ কি কমাবে? আমি বললে আমেরিকা কমাবে না, তারা বলেই দিয়েছে। ইভেন ইন্ডিয়া বলছে যে আমরা কমাবো না, চায়না বলছে, আমেরিকা বলছে। অর্থাৎ মানুষের চাহিদা তো শেষ নেই। আমার উন্নয়ন যদি আমি করতে চাই, আমাকে জ্বালানি পুড়তে হবে, ডেভেলপমেন্টের এটা একটা শর্ত। তো সেই জায়গায় জৈব জ্বালানির ব্যবহার বাড়বে, বিশ্ব উষ্ণ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে দ্বিতীয় আরেকটি কথা বলা হচ্ছে, সেটা হলো ঠিক আছে, তোমরা যারা ক্ষতিগ্রস্ত দেশ, দরিদ্র দেশ, তোমাদেরকে আমরা কিছু টাকা দিয়ে দেব। আমার প্রশ্ন সেখানে, আমি এই প্রসঙ্গে একটা গল্প বলি। সেটা হলো, আমার বাবা বলেছিলেন বরিশাল অঞ্চলে এক দারোগা গিয়েছিল একটা খুনের মামলার তদন্তে। তো সেই দারোগাকে খুব করে গ্রামবাসী পিটিয়েছে। পিটানোর পরে গ্রামবাসী সবাই পালিয়ে গেছে, এখন তো সবাইকে ধরবে। তখন গ্রামের মাতাব্বর এগিয়ে আসলো, বললো যে তাকে তোরা এইভাবে পিটিয়েছিস, তো ওকে কিছু সন্তুষ্ট করতে হবে, কিছু টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করলে অন্তত জেল জুলুম থেকে তারা বেঁচে যাবে। তো ওরা কিছু টাকা তুলে 1000-2000 টাকা দারোগাকে বললো যে ভাই, যা হওয়ার হয়ে গেছে, 2000 টাকা নিয়ে নেন, আপনি এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করেন না। তখন দারোগা বলছিল, মারটা খুব বেশি হয়ে গেছে, 2500 টাকা দেন। তো এখন আমার প্রশ্ন, অ্যাজ এ লেম্যান, আমরা টাকাটা নিয়ে করবোটা? আমার সেই কয়রা লোক কি সেই টাকা দিয়ে সে কি তার জীবনের মান চেঞ্জ করতে পারবে? যে ক্ষতিগ্রস্ত তার কি লাভ? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিলিয়ন বিলিয়ন ডলার এসেছে, তাতে আমাদের দেশের সাধারণ মানুষের কি লাভ হয়েছে? আমলা, রাজনীতিবিদ, যারা সরকারি প্রশাসনে আছে, তাদের লাভ হয়েছে। তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, গুলশানে বিশাল অট্টালিকা হয়েছে, কারো কারো আমেরিকায় বাড়ি হয়েছে, ইংল্যান্ডে বাড়ি হয়েছে। কিন্তু কয়রার লোকের কি হয়েছে? পাইকাসার লোকের কি হয়েছে? মংলার লোকের কি হয়েছে? কিছু হয়েছে? তার তো কিছু হয়।
এখন যদি আজকে বলে যে ঠিক আছে আমেরিকা বললো আমরা তোমাদের টাকা দিয়ে দেবো, তোমরা অনেক চিন্তা করো না, তোমরা জলবায়ু নিয়ে চিন্তা করো না, তোমাদেরকে আমরা ডলার দিয়ে দেবো কয়েক মিলিয়ন ডলার, এতে আমার লাভটা হবে। আমার প্রশ্ন হলো সেখানে, কারণ সে একই তো কথা, সেই যে সিস্টেম, এই সিস্টেমের তলানিতে আস্তে আস্তে সেই টাকা কার ভাগে যাবে, কয়নার সেই ক্ষতিগ্রস্ত বাঁধের লোকের হাতে যাবে, বা সেই টাকা নিয়ে সেই টাকাই বা সে কি করবে? যদি 2-4 পয়সা সেই তলানি থেকে কিছু যায়, তাতে তার কি আসে যায় বা কি হবে? কারণ উপরের দিকে যেটাই আসবে সাহায্য, উপর দিকে কেউ শেষ হয়ে যাবে। আমি এই ছোট্ট প্রশ্নটি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।